নাগরিক আন্দোলনের তোপের মুখে পুলিশ। এবারে আন্দোলনমুখী পড়ুয়াদের নাগালে মদ্যপ সিভিক পুলিশ। মদ্যপ সিভিককে প্রস্থানের পথ দেখে অভিযুক্ত আবারও পুলিশ। কেন নাগরিক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে? সমাজ মাধ্যমে সাফাই কেন পুলিশের? উঠছে একাধিক প্রশ্ন। এবারে আন্দোলনমুখী পড়ুয়াদের নাগালে মদ্যপ সিভিক পুলিশ। মদ্যপ সিভিককে প্রস্থানের পথ দেখিয়ে অভিযুক্ত আবারও পুলিশ। ফের পুলিশ অভিযুক্ত। কেন নাগরিক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে? উঠছে সেই প্রশ্ন বারংবার। সমাজ মাধ্যমে সাফাই কেন পুলিশের? এই মুহূর্তে সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছি। বিক্ষোভকারীদের সামনে সিভিক ভলেন্টিয়ার, মত্ত সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিল এমনটাই জানা যাচ্ছে এবং নাগরিক আন্দোলনের তোপের মুখে পড়তে হয় পুলিশকে। কারণ পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি এই মদ্যপ পুলিশ যখন পড়ুয়াদের আন্দোলনমুখী পড়ুয়াদের নাগালে আসে সেখানে তাকে কার্যত সেভ করার জন্য, তাকে প্রস্থানের পথ দেখানোর জন্য চলে আসেন আরেক পুলিশ কর্মী। আর সেখান থেকেই আবারও নাগরিক সমাজের তোপের মুখে নতুন পুলিশের আগেও একাধিকবার আমরা দেখছি বারংবার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় নাগরিক সমাজের একাংশ, নেতাগরিকদের একাংশ তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। নানা ধরনের মিম শেয়ার হচ্ছে এবং তারই মাঝে আবারও পুলিশের বিরুদ্ধে নতুন ভাবে ক্ষোভের সঞ্চার। কেন বারংবার নাগরিক ক্ষোভের মুখে, নাগরিকদের, নেতাগরিকদের সমস্ত জায়গায় পুলিশকে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে? এই প্রশ্ন বারংবার উঠছে। ভাইরাল ভিডিও, দুটি ভাইরাল ভিডিও দেখাচ্ছি। এখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা রীতিমতো প্রতিবাদে নেমেছিলেন। প্রতিবাদের ঝড় এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং তারই প্রতিবাদে নেমেছিলেন পড়ুয়ারা। ঠিক সেখানেই এই মদ্যপ সিভিক ভলেন্টিয়ার পুলিশ লেখা বাইক নিয়ে অবতীর্ণ হন এবং তাকে প্রস্থানের পথ দেখিয়ে নতুন ভাবে নাগরিক সমাজের ক্ষোভের মুখে পড়েছেন পুলিশ। আর ঠিক এখান থেকে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। সত্যজিৎ, যে বিষয়টা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, আমি সত্যজিতের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। সত্যজিৎ, যেই ছবি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে সমাজ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে একটা বিষোদগার সাধারণ মানুষের। কেন এই বিষোদগার? লড়াইটা তো পুলিশ বনাম নাগরিক সমাজ নয়। কেন বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে? কোথায় ফাঁকফোকর তৈরি হয়েছে? তোমাকে দুটো ঘটনা নিয়ে বলবো। একটা হচ্ছে প্রথমত যে বিটি রোডে যে ঘটনাটি ঘটেছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার পুলিশ লেখা, পুলিশের স্টিকার লাগানো বাইক নিয়ে তিনি যাচ্ছিলেন মদ্যপ অবস্থা এবং বিক্ষোভের মুখে পড়েন। তাকে পরবর্তী সময় একটা সেফ রুট দেখিয়ে দেওয়া হয় পুলিশের তরফে, যে ছবি এই মুহূর্তে সিএনএ স্ক্রিনে একেবারে সরাসরি যাচ্ছে। এবং কিছু আগে যে খবর আসছে যে উত্তর 24 পরগনার হাসনাবাদ, সেখানে একটি ধর্ষণের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ, সম্ভবত প্রেরিত হয়েছেন পুলিশ কর্মীরা বলে আপাতভাবে প্রাথমিক তথ্য আসছে। তো যে বিষয়টা তোমাকে আমরা যে তথ্য উঠে আসছে, অনেকে মনে করছেন জানা যে 9ই আগস্টের পর থেকে সারা বাংলা জুড়ে বলা ভালো, বাংলা ছেড়ে একেবারে বিদেশ পর্যন্ত যে ছবিটা পরিষ্কার হয়েছে যে প্রত্যেকে বিচারের জন্য দাবি তুলেছেন। যে পেশায় আছেন, অটোওয়ালা থেকে শুরু করে একেবারে চাওয়ালা থেকে শুরু করে একেবারে অধ্যাপনা যিনি করছেন থেকে সকলে রাস্তায় নেমেছেন, পড়ুয়া, ডাক্তার, কেউ বাদ নেই। এবং তাদের প্রত্যেকের একটাই পরিষ্কার বক্তব্য যে উই ওয়ান্ট জাস্টিস। এবং নির্দিষ্টভাবে সেই দাবি বারে বারে আন্দোলিত করেছে বাংলাকে, বা বাংলার শহর, অলি গলি, মফস্বল সর্বত্র আমরা সেই ছবি দেখছি। কিন্তু অদ্ভুতভাবে তুমি দেখবে যে বাম আন্দোলন, বলা ভালো অতিবাম আন্দোলনের সময় এই বাংলাতেই একটা স্লোগান উঠেছিল যে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। এটা পুলিশকে একটা কিছুটা শ্লেষাত্মক সুরেই বলা হতো সেই সময়, আন্দোলনকারীরা বলতেন। এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তুমি দেখবে প্রথম সমাজ মাধ্যমে কি আসলো যে পুলিশ তুমি যতই মারো
তোমার মেয়ে হচ্ছে বড়, এটা আসলো প্রথম। এবং তারপরেই পুলিশের তরফে কাউন্টার করা হলো, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। বিশ্বাশ্রয় সরকার, আইসি রায়গঞ্জ, তিনি প্রথম এটা ট্যাগ করেন রাজ্য পুলিশ এবং পরবর্তী সময় একাধিক রাজ্য পুলিশের আধিকারিক, আইপিএস কর্তা, সিনিয়র সমস্ত স্তরের পুলিশ কর্মীরা তারা এটা শেয়ার করেছেন তাদের মতো করে তাদের সমাজ মাধ্যমে। অবশ্যই বলবো যে সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী, যিনি সেদিনকে দায়িত্ব পালন করতে গিয়ে যার চোখে লেগেছে এবং ভীষণভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দ্রুত আরোগ্য প্রত্যেকে কামনা করছেন, আমরাও করছি, কোনো সংশয় নেই, সুস্থ হয়ে উঠুন। কিন্তু যে প্রশ্নগুলো উঠছে, যে অনিবার্য এবং অপ্রিয় প্রশ্ন, যে সবাই তো বিচার চাইছেন, যিনি পুলিশে চাকরি করছেন তারও পরিবারের, তার আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আছেন। পুলিশের চাকরি একটা চাকরি, সাংবাদিকতা করাটা চাকরি, এবং সমস্ত পেশায় একটা চাকরি হয়। তো নির্দিষ্টভাবে এই আন্দোলনটা একটা সামাজিক আন্দোলন বা সিভিল সোসাইটির মুভমেন্ট বলে সকলে মনে করছেন। তো এই সিভিল সোসাইটির মুভমেন্টটা বা এই নাগরিক আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে যায় কী করে, বা সেটাকে কেন পুলিশের বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে, এবং অদ্ভুতভাবে পুলিশের অনেকেই সেটাকে জাস্টিফাই করছেন, এন্টারটেইন করছেন। একটা নাগরিক আন্দোলন তো পুলিশের বিরুদ্ধে হতে পারে না, সেটা তো একটা সিস্টেমের বিরুদ্ধে বা সেই ইনজাস্টিসের বিরুদ্ধে। অদ্ভুতভাবে পুলিশ সেই যে নাগরিক আন্দোলনের ক্ষোভটা নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করছে, একটা অদ্ভুত প্রবণতা, জাস্টিফাই করার একটা প্রবণতা দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে। একদমই তাই। এবং যে ক্ষেত্রে তুমি দেখবে যে মুহূর্তে সোশ্যাল সাইটে এটা ভাইরাল হলো যে পুলিশ তুমি যতই মারো তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ জাস্টিফাই করলো। কারণ এখানে হয়তো কেউ বা কারো আশঙ্কা করেছিলেন যে পুলিশের মেয়ে হন, তিনি অধ্যাপকের কন্যা সন্তান হন, বা যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যবসায়ী যারই হন, তিনি তো সমাজের একটা অংশ, এই সমাজে তিনি বড় হচ্ছেন। যে বাজার থেকে পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিকের বাজার যায়, সেখান থেকে একজন ভ্যানওয়ালা তো বাজার করতে পারেন, বা একজন সাধারণ মানুষ তো করতে পারেন। ফলে একই সমাজ, একই আলো, একই রাস্তাঘাট, ফলে পুলিশের পরিবারের কন্যা তিনি তো অসুরক্ষিত হতেই পারেন এরকম যদি সামাজিক ব্যাধি বেড়ে যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন আইপিএস কর্তা রয়েছেন, নজরুল ইসলাম রয়েছেন। সাহেব, আপনাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। একটা বিষয়, প্রথম বিষয়, যে খুব দুঃখজনক ঘটনা, সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর যেভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আগে বিধাননগর কমিশনারের একজন মহিলা সাব ইন্সপেক্টরের হয়েছিল, আমরা দেখেছি। এক্ষেত্রে একটা বিষয় আসে যে মব সামলানো বা নিয়ন্ত্রণ করা বা এই ধরনের বিষয়টা তো হ্যাজার্ডস অফ পুলিশের পেশার একটা হ্যাজার্ডস। এবং আগে আপনি নিশ্চয়ই জানবেন বা নিশ্চয়ই বলতে পারবেন এটাকে, যে 2008 সাল পর্যন্ত পুলিশের একটা 10 থেকে 12 মাসের কোর্স হতো, এই ট্রেনিংটা হতো। বর্তমান সময় সেটা 3 মাসের একটা কোর্সে তাকে নিয়ে আসা হয়েছে। ফলে এই ধরনের ঘটনা সামলাতে বা ল অ্যান্ড অর্ডার সামলাতে পুলিশের কি দক্ষতা কমছে, বা যে ধরনের ইকুইপমেন্টস প্রয়োজন হয়? দেখুন, পুলিশের রিক্রুটমেন্টের সময় একটা ট্রেনিং হয়, সেটা আইপিএস অফিসারদের হয়, টিএসপি হিসেবে যারা রিক্রুট হন, ডব্লিউবিপিএস অফিসার তাদেরও হয়, সাব ইন্সপেক্টর হিসেবে যারা রিক্রুট হন তাদেরও হয়, কনস্টেবল হিসেবে যারা রিক্রুট হন তাদেরও হয়। কিন্তু সেইটাই শেষ ট্রেনিং নয়। আইপিএস অফিসার থেকে আরম্ভ করে কনস্টেবল পর্যন্ত সকলেরই চাকরি করতে করতে আবার ট্রেনিংয়ে পাঠানো হয়। কিন্তু আমাদের রাজ্যে এই প্রথমে রিক্রুটমেন্টের পর ট্রেনিংটাও তত গুরুত্বপূর্ণ এখন আর থাকেনি, এবং চাকরি করতে করতে মাঝে মাঝে ট্রেনিংয়ে পাঠানো এবং ট্রেনিং দিয়ে সেটাকে রিফ্রেশ করা, এটাও অবহেলিত। ফলে পুলিশদের ট্রেনিংয়ের ব্যাপারে যে খামতি, সেটা তাদের কাজকে প্রভাবিত করছে। এবং পুলিশের সংখ্যা অত্যন্ত কম সংখ্যক লোক দিয়ে বেশি কাজ করতে হচ্ছে, তাদের ফলে তাদের উপর চাপও বাড়ছে, এবং একটা লোকের কাজ করার ক্ষমতা থাকে সীমিত, তার উপর অধিক কাজ চাপালে ভালোভাবে কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। বলুন, একটা বিষয় একদমই তাই, আপনি সম্ভবত ইন সার্ভিস ট্রেনিংয়ের কথা বলছেন, অর্থাৎ কর্মরত অবস্থায় যে ট্রেনিংটা হয় এবং সেটাকে আরও বেশি পুলিশ পার্সনকে এফিশিয়েন্ট করার জন্য। কিন্তু অদ্ভুত একটা প্রবণতা, আপনি দীর্ঘদিন পুলিশ ফোর্স সামলেছেন, দক্ষতার সঙ্গে আপনি চাকরি করেছেন, কোনো সংশয় নেই। কিন্তু অদ্ভুতভাবে আজকে যে সিভিল সোসাইটির যে মুভমেন্টটা, জাস্টিসের জন্য, বিচারের জন্য, কাদম্বিনীর ঘটনায় যে মিছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা তো কোনো পুলিশের বিরুদ্ধে মিছিল নয়, সেটা তো অবিচারের বিরুদ্ধে, সাদা কালোর বিরুদ্ধে, শুভ অশুভর লড়াই, সাদা কালোর লড়াই। কিন্তু অদ্ভুতভাবে পুলিশের একটা বড় অংশ তারা মনে করছেন বা এরকম মনে করাচ্ছেন যে লড়াইটা যেন পুলিশের বিরুদ্ধে হয়ে যাচ্ছে।
পুলিশকে মারছে, পুলিশ তো ল অ্যান্ড অর্ডার সামলাতে তাকে হবে, এটা তার জব হ্যাজার্ডস বলুন, জব টার্গেট বলুন, যাই বলুন। এবং নির্দিষ্টভাবে যখন নাগরিক সমাজের একাংশ সোচ্চার হচ্ছেন যে পুলিশের মেয়ে তিনি এই সমাজের একজন অঙ্গ, এই সমাজের একজন প্রতিনিধি, তাকেও তো সমাজে ঠিকমতো থাকতে হবে, মানে একদম নিরাপত্তার সঙ্গে। পুলিশ পাল্টা মানে তার জাস্টিফিকেশনে গিয়ে কাউন্টার পোস্ট করছে। কোথাও কি নাগরিক আন্দোলনের মুখে বা তোপের মুখে পুলিশ পড়ে যাচ্ছে? না, সমস্যাটা অন্য জায়গায়। পুলিশের লোকেরা যদি নিরপেক্ষভাবে কাজ করেন, মানে তাদের শাসক দলের হয়ে কাজ করার কথা নয়, এবং নিরপেক্ষভাবে যদি কাজ করতেন, তাহলে শাসক দল যেগুলো অন্যায় করছেন সেটাকে তাদের জাস্টিফাই করার কারণ ছিল না, বা পুলিশের লোকেরা অন্যায় কাজ তাহলে করতে পারতেন না। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের পরিষ্কার হবে। পার্ক স্ট্রিট রেপ কেসের কথা আপনাদের মনে আছে? একদম। অভিযোগের পর কোন রকম তদন্ত না হওয়ার আগেই আমাদের রাজ্যের তথাকথিত মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলে দিলেন যে এটা একটা সাজানো ঘটনা। উনি তার রাজনৈতিক অবস্থান থেকে বললেন, বলা উচিত নয় কিন্তু বললেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করে কলকাতার পুলিশ কমিশনারও বলে দিলেন যে এটা একটা সাজানো ঘটনা। কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন যে এটা সাজানো ঘটনা ছিল না, সত্যিকার রেপের ঘটনা ছিল এবং রেপের আসামিদের ধরা হয়েছিল। আমি যেটা বলতে চাইছি যে এখানে পুলিশ কমিশনার তদন্ত করে বলছেন না, নিজের বুদ্ধিমতো বলছেন না, যেহেতু পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেছেন, অতএব সেইটাকে সমর্থন করতে হবে। তো এইটা যখন পুলিশ করতে যাবেন, তখনই তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না, এবং শাসক দলের যেটা অন্যায় সেটা পুলিশের অন্যায় বলে মনে হবে। আবার দেখুন, আপনাদের এই হাঁসখালির কথা মনে আছে? একদম, নদিয়াতে বলুন। নদিয়াতে এই যে যখন মেয়েটির রেপ করে তাকে মেরে দেয়া হলো, তো আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী খোলা মঞ্চ থেকে বললেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন। না, অ্যাফেয়ার তো ছিলই। তো মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যদি এরকম কথা বলেন এবং তার সঙ্গে সঙ্গতি রেখে ভিকটিমের বাড়ির লোকজন যখন থানায় গিয়েছিল অভিযোগ করতে, তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছিল, কেস হতোই না, চাইল্ড লাইন ইন্টারফেয়ার করার পর মামলা হলো। তাহলে এখানে শাসক দলের নেত্রী যা বলছেন, পুলিশ যদি সেরকমই কাজ করে, তাহলে শাসক দলের যে অন্যায় কাজটা সেটা তো পুলিশের বলে লোকের মনে হবে, এবং পুলিশেরও মনে হবে যে অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলছে তারা পুলিশের বিরুদ্ধে কথা বলছে। অর্থাৎ আপনি বলছেন যে এই যে পুলিশের ক্ষেত্রে আপনি বলতে চাইছেন সম্ভবত এটাই, যে এই রাজনৈতিক আনুগত্য তাদেরকে তোপের মুখে ফেলছে, এটাই কি সম্ভবত? শুধু কোপের মুখে ফেলছে, এবং তারা দেখছেন যে এই শাসক দল থাকলে আমি ভালো পোস্টে আছি, যদি শাসক দল না থাকলে তাহলে আমি ভালো পোস্টে নাও থাকতে পারি। অতএব শাসক দলকে সমর্থন করতে হবে, যেটা ঘোরতর অন্যায়। একটা বিষয় আমি বলবো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার নিশ্চয়ই মনে আছে সুন্দরভাবেই, যে আমরা জানি যে রিজভানুরের কাণ্ড যে ঘটনাটি হয়েছিল, এবং সেই যে মৃত্যুর ঘটনার পর আমরা দেখেছিলাম তৎকালীন যিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন প্রসূন মুখোপাধ্যায়, তিনি সরে গেছিলেন। এবং বর্তমান ঘটনার পর যে বারংবার দাবি বিভিন্ন অংশ এবং পুলিশের নিচু অংশ থেকেও উঠেছে যে সিপির অপসারণের দাবি করা হয়েছে, তিনি সরবেন কি সরানো হবে কি সরবেন না সেটা তো পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু অনেকে বলছেন যে মানে একেবারে পরপর যে ঘটনাগুলো আসছে তাতে ডিসি সেন্ট্রাল তিনি বারংবার বলছেন এসে, কোথাও যেন পুলিশ কমিশনার তিনি বললে আরও ভালো হতো, বিষয়টা পরিষ্কার হতো, কোথাও কি এটা আড়াল হচ্ছেন, মানে গোটা বিষয়টা পর্দা দেওয়া হচ্ছে কি? দেখুন, শাসক দলের নেত্রী যিনি পুলিশ মন্ত্রীও বটে, স্বাস্থ্যমন্ত্রীও বটে, কর্মীবর্গ মন্ত্রীও বটে, তার জন্য তো এই পুলিশ অফিসার ভালো কাজ করছে। তিনি তো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মিলে এই যে মার্ডার এবং রেপ কেসটা চাপা দিয়ে আত্মহত্যা কেস বলে চালানোর চেষ্টা করেছিলেন।
জুনিয়র ডাক্তাররা আন্দোলন করার ফলে সেটা সফল হয়নি, কিন্তু শাসক দলের নেত্রী যেটা চাইছিলেন এই পুলিশ অফিসার তো সেটা করতে প্রায় সফল হয়ে গিয়েছিলেন। অতএব শাসক দলের নেত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, পুলিশ মন্ত্রীর কাছে তিনি তো খুব ভালো অফিসার, আমার আপনার কাছে তিনি খারাপ অফিসার, তিনি অন্যায় কাজ করছিলেন। অতএব আপনাকে এইভাবে আমরা সিদ্ধান্তে আসছি না যে তিনি খারাপ না ভালো, আমরা বলছি যে কিছু প্রশ্ন, অনিবার্য প্রশ্ন, যে পুলিশ কমিশনার তো অনেকটাই বেশি বলতে পারতেন বা বিষয়টা নিয়ে প্রতিভাত করতে পারতেন, সেটা অনেকাংশেই ডিসি সেন্ট্রাল তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলে চলেছেন, অনেক ক্ষেত্রে তার বক্তব্য নিয়ে বিভিন্ন বিতর্কও তৈরি হচ্ছে। প্লিজ দেখুন, কলকাতা পুলিশে আমি 7 বছর কাজ করেছি। আমি ডিসি হেডকোয়ার্টার মতো পোস্টে কাজ করেছি। ডিসি হেডকোয়ার্টার আমি 2 বছরের বেশি সময় ছিলাম। তো ডিসি হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা পুলিশের স্পোক্স পার্সন তখন, এখন পোস্টাল জয়েন্ট সিপি হেডকোয়ার্টার হয়েছে, তাহলে স্পোক্স পার্সন তিনি হবে। কমিশনার যদি না বলেন স্পোক্স পার্সন বলবেন। যদি যার এলাকায়, এটা ডিসি নর্থের এলাকার ঘটনা খুব সম্ভবত, ডিসি সেন্ট্রালের কিছুতে নয়, তো ডিসি সেন্ট্রালকে বলানো হচ্ছে একটি মাত্র কারণে হতে পারে যে আমাদের সেই স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তার বদবুদ্ধি খুব মাথায় ভালো খেলে। দেখছেন যে একজন মহিলা ডাক্তার নিহত হয়েছেন, আমরাও মহিলাদের ভালো পদে রেখেছি, এইটা দেখানোর জন্য হতে পারে ডিসি সেন্ট্রালকে দিয়ে, তিনি যেহেতু একজন মহিলা তাকে দিয়ে বলানো হচ্ছে। কিন্তু যাকে দিয়ে বলানো হচ্ছে তিনি ব্যাপারটা না জেনে এমন সব কথা বলছেন, তাতে তার অজ্ঞতা তিনি প্রকাশ করছেন। তিনি যে তদন্ত ভালো বোঝেন না, বা তিনি যে সত্যি কথা বলছেন না, এই যে ছবি দেখিয়ে বলছেন যে এটা এটা, সেখানে এমন লোক আছে যিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট না, বা পুলিশের লোকও না, বা ওই মেডিকেল কলেজ বা হাসপাতালের লোকও না, সেইটাকে তিনি বলছেন যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। একটা বিষয় সাহেব উঠে আসছে যে আপনি যে কথাটা বলছিলেন গুরুত্বপূর্ণ, যে তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে ঠিকই, পাশাপাশি আপনি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপর থেকেই দেখা যাচ্ছে গত রাতেও একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় স্টুডেন্ট দ্বারা ধরা পড়লো এবং তাকে একজন পুলিশকর্মী তাকে সেফ রুট করে দিল এবং রাতভর সেই পুলিশকর্মীকে বেশ গোফওয়ালা তাকে নিয়ে বিক্ষোভ চলল একদম সকাল পর্যন্ত। তাহলে কোথাও কি সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার পুলিশের হয়ে কাজ করতো, পুলিশের ব্যারাকে শুতো, তাকে অ্যারেস্ট করার পর পুলিশ গোটা ঘটনায় নিজেকে একটা মেরুতে আবদ্ধ করার চেষ্টা করছে, এই প্রবণতাকে আছে। আপনি তো পুলিশে দীর্ঘদিন ছিলেন, এই প্রবণতাকে আগেও ছিল না, এখন নতুন করে হয়েছে? দেখুন, সিভিক আমার সময় ছিল না। সিভিকটা পুলিশের প্রচন্ড ক্ষতি করছে। প্রথমত সিভিক কাদের নিযুক্ত করা হয়? যারা শাসক দলের নেতাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায় এবং অধিকাংশ ক্ষেত্রে এদের ক্রিমিনাল রেকর্ড আছে, স্বভাব চরিত্র ভালো নয়, এরকম লোকদের। একদম কোনো ভালো লোক যে সিভিক হয়নি আমি সেটা বলছি না, কিন্তু এই সিভিক যাদের করা হয়েছে তাদের অনেকেই আছেন যাদের স্বভাব চরিত্র ভালো নয়। আচ্ছা, এরা যেহেতু শাসক দলের লোক, এরা থানার ওসি বা আইসি কেও পরোয়া করেন না, মানে করার দরকার হয় না। ওসি বা আইসি কি কাজ করছেন এরা সেটা খবর নেন এবং শাসক দলের লোকদেরকে দেন। এবং আমাদের পুলিশের আইনে আগের আইপিসি, সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্ট বলুন, বা এখন পরিবর্তন করলে যে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, বা ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট যেটা আছে, বা ক্যালকাটা পুলিশ অ্যাক্ট, ক্যালকাটা সাবারবান পুলিশ অ্যাক্ট যেটা আছে, সেখানে কিন্তু সিভিকদের কোন রকম কাজ করার অধিকার দেয়া অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলাম। তিনি পরিষ্কার বললেন যে আগের আইনে যেটা বিএনএস হয়েছে, সিভিকের কোনো অধিকারই নেই এবং এই যাবতীয় গণ্ডগোল, যাবতীয় বিষয় সঞ্জয় রায় থেকে শুরু করে গত রাতের রবীন্দ্রভারতীর সামনে যে সিভিক ভলেন্টিয়ার কখনো মদ্যপ কখনো ধর্ষণের অভিযুক্ত, ফলে জেলাগুলোতে ঘুরলে দেখা যাবে সেখানে মূল পুলিশ কর্মীদের থেকে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা 1.5 গুণ 2 গুণ বেড়ে গেছে। কোথাও কি সিভিক নিয়ন্ত্রণ হারাচ্ছে, পুলিশের নিয়ন্ত্রণ হারিয়ে তারা নিজস্ব একটা তৈরি করতে চাইছে, এই প্রশ্ন বিভিন্ন অংশে উঠছে। শাহানা, একেবারেই তোমাকে অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ। সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। এবং যেই মুহূর্তে আমরা এই বাংলায় যে মুহূর্ত তৈরি হয়েছে এখন, যেটা দেখা যাচ্ছে যে বারংবার আইনের রক্ষকের ওপর কোনো একটা জায়গায় গিয়ে মানুষ ভরসা হারাচ্ছেন, তবে এই দূরত্ব যে তৈরি হচ্ছে নাগরিক সমাজের সঙ্গে পুলিশের, তা কিন্তু কখনোই একটা সুস্থ সমাজের জন্য কাম্য নয়। এই পরিস্থিতি দ্রুততার সঙ্গে সঠিক হোক এবং সুস্থ হয়ে উঠুক সমাজ, অবশ্যই সেই আবেদন আমরা করব।